হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সোজা আমরা ঘটনায় যাব। ঘটনায় যাওয়ার আগে তোমাদের সবাইকে বলবো স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, আমার আন্তরিকতা, আমার তরফ থেকে সবাই যারা বড় আছো, গুরুজন, সবাইকে প্রণাম। চলো আজকে আর বেশি কথা বলে সময় নষ্ট একদমই করব না, সোজা ঘটনায় যাব। একটি স্পেশাল ঘটনা তোমাদের জন্য রেখেছি। আজকে আমাদের ইনডিফেন্স ডেতে আমরা এই ঘটনাটাই আজকে শুনবো। আসলে মনটা একটু খারাপ বলতে পারো, কারণ একটা, সেটা হচ্ছে আজকের ঘটনাটা তোমাদেরকে আমি শোনানোর আগে যখন আমি নিজে ঘটনাটা রিড করছিলাম, আমার মনটা সত্যি সত্যি খুবই খারাপ হয়ে যায়। কেন খারাপ হয়, কিসের জন্য খারাপ হয়, সেটা আজকে ঘটনার মধ্যে জানতেই পারবে। তাহলে চলো সবাই একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে নিও। আর কালকে কিন্তু শোনা কথায় আমাদের দুপুর বেলা 3টের সময় কিন্তু ঘটনা আসছে। আচ্ছা, এবার আজকের ঘটনাটা প্রথমে তোমাদের বলি। মন খারাপের কারণটা হচ্ছে, ঘটনাটা আছে বকখালি থেকে। তোমরা জানো দীঘা, বকখালি আমার খুবই প্রিয় একটা জায়গা, যেখানে খুব নিরিবিলি শান্ত পরিবেশ, এত লোকের ভিড়, এত গাড়ির আওয়াজ নেই। দীঘার তুলনায়ও অনেক শান্ত, সেটা হচ্ছে বকখালি। বকখালিতে প্রায় দেখবে আমি গেছি কোনো সময় কোনো হোটেলের কাজে, কখনো আমি গেছি আমার পরিবারকে নিয়ে একটু সময় কাটাতে। তো সেরকমই আমার জায়গাটা আস্তে আস্তে খুব প্রিয় হয়ে ওঠে। আজকে যে ঘটনাটা তোমাদের সাথে আমি শেয়ার করব, ঘটনাটা তোমরা শুনলে তোমাদেরও খুব অদ্ভুত লাগবে। আর আমি আজকে সবাইকে বলবো কমেন্টে অবশ্যই তোমরা জানাবে কারা কারা বকখালি তোমরা ঘুরতে গেছো। তাহলে চলো এবার ঘটনায় ফিরি। আমাদের ঘটনাটা শুক্লা দিদিভাই পাঠান, শুক্লা ভট্টাচার্য দিদিভাই বলেন, আমার বয়স 53 বছর। আমার মেয়ের বিয়ের পর থেকে আমি পুরো ঘরবন্দি। যখন আমার মেয়ে বিয়ে হয়নি তখন আমার মেয়ে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। ও আমাকে প্রায় ছুটি হলেই, দুদিন একদিনের ছুটিতেই আমাকে বকখালি, দীঘা, মন্দারমণি, যেগুলো আমাদের একদম বাঙালির প্রিয় জায়গা, বাড়ির একদম কাছে, আমাকে কিন্তু নিয়ে যেত। মেয়ের বিয়ের পর থেকে আমার একদম কোনো জায়গায় ঘুরতে যাওয়া বন্ধ হয়ে যায়। আমি পুরো বাড়িতে আটকে পড়ি। দিনের পর দিন এক জায়গায় স্মৃতিশীল হয়ে থাকতে থাকতে সত্যি কথা বলতে আমার আর ভালো লাগছিল না। আমি যেন জড় পদার্থ হয়ে যাচ্ছিলাম। মানুষের শত ব্যস্ততার মধ্যেও কখনো কখনো মানুষকে কিন্তু একটু ঘুরতে যাওয়া খুব দরকার। সেটা যদি বছরে একবারও হয় তবুও কিন্তু ঘুরতে যেতে হয়, যেখানেই হোক, তবে আত্মীয়র বাড়ি না। সেখানে গেলে মাথায় আরো প্রেশার পড়ে, মাথা কিন্তু হালকা হয় না। কারণ আত্মীয়র বাড়ি গেলে আমাদের নানা রকম আলোচনা সমালোচনা শুনতে শুনতে মাথা হ্যাং হয়ে যায়। তো থাকা নিরিবিলি জায়গায় একটু কিন্তু আমাদের যাওয়া দরকার। সেটা যদি কোনো ধার্মিক স্থান হয় তাহলে তো আরোই ভালো। তো আমাদের শুক্লা দিদিভাই বলেন, আমার মেয়ে গত বছর মার্চ মাসে ও আসে। কারণ ওর যে ছেলেটি হয়, ওর জন্মদিন ছিল মার্চ মাসে। তো প্রত্যেক বছর এভরি ইয়ার দিদিভাই কিন্তু তার মায়ের কাছে এসেই তার ছেলের জন্মদিন পালন করতেন। যেহেতু উনি বাবা নেই, মা একা, মা সচরাচর অত দূর যেতে পারবেন না, কারণ দিদিভাই থাকতেন আন্দামান। তো সেখানে শুক্লা দিদিভাই একা ট্রাভেল করার মতো ওনার সত্যি কথা সাহসও ছিল না, মনের জোরও ছিল না। দিদিভাই বলেন, আমি খুব একটা শিক্ষিত না, যে আমি অনেকটা স্মার্ট এরকমও না সেকালের, আর খুবই কম আমি পড়াশোনা জানি, খুবই কম শিক্ষিত। তবে আমাদের পশ্চিমবঙ্গে চলে যায়, কিন্তু আমি বাইরে যেতে পারবো না। তো সেখানে দাঁড়িয়ে আমার মেয়ে প্রত্যেক বছর আসে। আমার মেয়েকে তখন আমি বলি, মনা, অনেক দিন তো কোথাও যাই না, তুই আসলেই একটু এইদিকে ওইদিকে বেরোই,
চল না আমরা একটু কোথাও দিয়ে ঘুরে আসি। তো আমারই মতো আমার মেয়েরও খুব প্রিয় জায়গা, ও তো আমাকে নিয়ে যেত বিয়ের আগে যখন ও জব জব করতো। তা ও তখন আমাকে বলে, হ্যাঁ মা তাহলে চলো, আমিও তো সংসার 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 করে কোনো জায়গায় বেরোনো হয় না, তাহলে চলো তুমি আমি একটু আমরা মন্দারমণি যাই। তখন আমি মেয়েকে বললাম, মন্দারমণি যাবি? মন্দারমণিতে তো সবাই এখন যায়, মোটামুটি এখন মন্দারমণিতে প্রচুর লোকজনের ভিড়, তো একটু ফাঁকা জায়গায় চল না, চল না আমরা সেই যে নামখানা দিয়ে জায়গাটায় যেতাম। ওই সময়টা আমার ঠিক মনে আসছিল না। তখন আমার মেয়ে আমাকে বলল, আচ্ছা ঠিক আছে তাহলে পরে চলো। আরে নামখানা দিয়ে তো ওটা হচ্ছে বকখালি, তো চলো আমরা তাহলে বকখালি যাই। মেয়েকে যেই বললাম, মেয়ে পরের দিনই একটা ক্যাব বুক করে আমাকে নিয়ে আর ওর ছেলেটা মানে আমার আমার নাতিকে নিয়ে আমরা তিনজনই রওনা দিলাম। ওর স্বামী তো আসতে পারে না, সে 2-3 বছরে একবার, কারণ ও খুব ভাইটাল একটা ওখানে মানে ফ্যাক্টরিতে ম্যানেজার পদে আছে আন্দামানে, ওখান থেকে ওর কোনো মতে আসাটা সম্ভব না। তো সেখানে আমি, আমার মেয়ে আর আমার নাতি, আমরা তিনজন করে চলে গেলাম বকখালি। বকখালিতে যাবার পর আমরা এত গেছি কোনোদিন আমাদের সাথে এরকম অদ্ভুত ভৌতিক বলো অলৌকিক বলো এরকম ঘটনা আমাদের সাথে ঘটেনি। আমরা জানতাম না আমাদের জন্য অ্যাকচুয়ালি কি অপেক্ষা করছে। যখন ওখানে গেলাম আমরা খুব ভালো একটা হোটেল নিয়েছিলাম, মানে আমার মেয়ে নিয়েছিল। তো আমার মেয়ে যখন জব করতো তখনও খুব ভালো ভালোই হোটেল নিত। তো বিয়ের পরে যখন প্রথম গেলাম তখনও খুব ভালো একটা হোটেল নেয়। হোটেলটা বেশ বড় সড়ো, বেশ দেখে বোঝাই যাচ্ছে হোটেলের রেন্টটাও বেশি ভালো। তো আমি যখন মেয়েকে জিজ্ঞেস করতাম, মা কত নিল রে হোটেলের ভাড়া এক রাতের, আমার মেয়ে আমাকে বলতো, উফ মা ঘুরতে এসেছো এত কিছু জানার দরকার নেই, আমি আছি তো। হ্যাঁ যদি এটা তোমার কোনো ছেলে থাকতো, ছেলে নিয়ে আসলে ছেলেকে কি তুমি জিজ্ঞেস করতে? আমি বললাম না। বললো তাহলে আমি তো তোমার ছেলে মেয়ে দুটোই, তুমি এসছো দুদিনের জন্য, ফ্রি মাইন্ডে থাকো, খাও দাও ঘোরো, কোনো অসুবিধা নেই। এবার বলে রাখি, আমার মেয়ে যে ক্যাব ড্রাইভারকে বুক করেছিল আমার মেয়ে তাকে 2 দিন থাকার জন্য রিকোয়েস্ট করে। তো সেই যে ভাইটি গেছিল সে বলেছিল, ঠিক আছে দিদি আমি থাকবো, কিন্তু সাইট সিন আমি আপনাদের ঘোরাবো, আপনি একটা টাকা ধরে দিয়ে দেবেন। তো আমার মেয়ে বলল ভালোই হয়েছে, তাহলে এইখানের এই টোটো বা অটো এদেরকে আমাকে আর ভাড়া করতে হবে না, গাড়ি করেই যাবো আসবো, ঠিক আছে। তো আমরা খুব ভালো একটা বড় হোটেলে উঠি। দিদিভাই, শুক্লা দিদিভাই বলেন, সোনা মা আমি তোমাকে কি বলবো, আমি যখন হোটেলে উঠলাম তখন আমি ওই হোটেলে এর আগে কোনোদিন যাইনি, আমি অন্য হোটেলে ছিলাম কিন্তু ওই হোটেলে প্রথম সেইবার। তো আমার কিছু একটা অদ্ভুত লাগছিল, জানি না কেন কিছু একটা অদ্ভুত লাগছে। তো আমি আমার মেয়েকে বললাম যে দেখ না আমার না কিরকম লাগছে রুমটা আর হোটেলটা না, মানে কিরকম একটা ফাঁকা ফাঁকা, মানে কিরকম টাইপের, ঠিক একটা অন্যরকম। হোটেল তো হবে লোকজন, বা লোকজন নাও থাকলে একটা গমগমে জমজমে ভাব, হোটেলের স্টাফরা, হোটেলটা যেন একটু ঝিমানো, একটু বেশি নিস্তব্ধতা বিরাজমান। তো ভালো লাগছে না, বাড়িতেও একা একা থাকি, বাইরে এসেও যদি ওরকম শ্মশানের মতো একটা জায়গায় থাকছি, একটা কেমন যেন ভেতর থেকে ফিলিংস হচ্ছে। তখন আমার মেয়ে আমাকে বলল, মা ওরকম কোনো ব্যাপার না, এটা তোমার পুরো মনের ভুল, তুমি একা একা বাড়িতে থেকে থেকে তোমার এরকম হয়ে গেছে, তুমি ওই জন্য বাইরে এসেও তুমি একা একা জিনিসটাই মনে করছো। দেখো এখানে কত স্টাফরা রয়েছে, কত লোকজন চারপাশে যাওয়া আসা করছে, তুমি এই জিনিসটা কেন ভাবছো একা একা? তো আমি আমার মেয়ের কথা শুনে ভাবলাম, হতে পারে আমি তো সারাক্ষণ একা একা থাকি, হয়তো তার জন্য আমার এখানে সেরম লাগছে। যাই হোক, আমার নাতিকে নিয়ে
আমি খেলতে শুরু করলাম। ওকে স্নান করানো, তেল মাখানো, ওকে খাওয়ানো। হোটেলেই আমার মেয়ে সব খাবার অর্ডার করছিল। ওদের রেস্টুরেন্ট ছিল, হোটেলের রেস্টুরেন্ট থেকে খাবার দিয়ে যাচ্ছিল রুমে। আমরা রুমে বসেই খাবার খাচ্ছিলাম। সত্যি খুবই ভালো লাগছিল। আমরা যখন কেউ কোনো জায়গায় ঘুরতে যাই, সেটা যেই প্রান্তেই হোক, দীঘা, পুরী, দার্জিলিং, যেখানেই হোক, আমরা কি কখনোই বুঝতে পারি যে আমাদের জন্য কি অপেক্ষা করছে? যখন আমরা বাড়ি থেকে বেরোই কোথাও যাবার জন্য, তখন কি আমরা বুঝতে পারি আমাদের জন্য কি অপেক্ষা করে আছে, কি আমাদের হতে পারে? আমরা কখনোই কিন্তু এগুলো আইডিয়া করতে পারি না। সেই দিনও আমরা পারিনি, কারণ আমরা প্রথম না, এর আগেও অনেকবার বকখালি গেছি, মন্দারমণি গেছি, দীঘা গেছি। হ্যাঁ, তবে সেই হোটেলটায় আমরা সেবারে যে উঠেছিলাম, সেই হোটেলটা আমাদের নতুন ছিল। আমরা সারাটা দিন হোটেলের মধ্যেই থাকি। নাতিটা ঘুমিয়ে পড়ে। আমার মেয়ে জোর করে ওকে আর জাগাতে চায়নি। যখন সন্ধ্যা সন্ধ্যা হয়, নাতি নিজে থেকেই উঠে পড়ে। তো নাতিকে নিয়ে আবার একটু খেলা করে, ওকে একটু দুধ খাইয়ে সাজিয়ে গুজিয়ে নিয়ে আমার মেয়ে ক্যাব ড্রাইভারকে ফোন করতে, ড্রাইভার এসে নিচে দাঁড়িয়ে আছে। আমার মেয়ে তাকে বলল যে, ভাই, আহ তুমি আমাকে সমুদ্রর কাছে নিয়ে চলো। তো আমাদের হোটেল থেকে মোটামুটি গাড়ি করে যেতে 7 থেকে 8 মিনিট লাগছিল। তো আমার নাতি যেহেতুনি একদম হাঁটতে চায় না, আর যেহেতুনি গাড়িকে দুদিনের জন্য বলাই আছে, আমার মেয়ে তখন বললো তাহলে ক্যাবে করেই যাব, আমি তো এক্সট্রা টাকা ওকে পে করে দেবো, তাতে তো কোনো সমস্যা নেই। তো আমরা গাড়ি করে চলে গেলাম। আমরা যখন সমুদ্রের কাছে যাই, যারা মন্দারমণি গেছো জানো, সন্ধ্যের পর থেকে ওখানে সবাই চেয়ার 10 টাকা 20 টাকা করে ভাড়া নেয় ঘন্টায়। সবাই চেয়ারে কিন্তু ওখানে বসে থাকে। তো আমরাও ওখানে যাই, চেয়ার নিয়ে বসে থাকি। একটা একটা করে কখন যেন ঘড়িতে বাজে 9টা। আমার মেয়ে আমাকে বলল, কি গো মা, আমরা বাড়ি থেকে 7টা 7:30টায় বের হলাম, কিছু বুঝতেই পারলাম না, দেখো 9টা বেজে গেল। আমি তখন আমার মেয়েকে বললাম, হ্যাঁ মা, অ্যাকচুয়ালি কি হয় জানিস তো, যখন তুই একা থাকবি তোর সময় দিন কোনোটাই কাটবে না, কিন্তু যখন তুই সবার মধ্যে থাকবি অথবা তুই কোথাও ঘুরতে আসবি, কিভাবে যে তোর চারপাশ থেকে হু 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 করে টাইমটা বেরিয়ে যাবে বোঝাও যায় না। এটা আমার সাথে আগেও হতো। যখন তুই ছিলিস বাড়িতে, বুঝতেই পারিনি তোর 23টা বছর বয়স হয়ে গেল, তোকে বিয়ে দিয়ে দিলাম, এখন আমি একা। তখন আমার মেয়ে আমাকে বলল, তোমায় তো কতবার বলেছি মা, তোমার জামাই বলে তোমার মাকে আন্দামানে নিয়ে চলে আসো, ওয়েস্ট বেঙ্গলে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তোমার মাকে তুমি নিয়ে চলে আসো, কিন্তু তুমি তো যাও না মা। অ্যাকচুয়ালি জানো তো, তোমার জামাই না একটুখানি রাগ করে, তুমি একটু যেতে তো পারো, বলো কি হয়েছে? তুমি বলো তো, বিয়ের পরে একবারই গেছিলে, তারপরে কোনোদিন গেছো? তা আমি তখন বললাম যে, না না, আমি যাব, আর একটু বয়স হোক, এখন তো 53 বছর সবে পা দিয়েছি, এখন আমি বুড়ি হইনি, আর কটা দিন যাক, তারপর না গিয়ে তোদের সাথেই থাকবো। হ্যাঁ, কলকাতার বাড়ি ঘর সব বিক্রি করে দিস, জামাইকে নিয়ে আসিস, সময় নিয়ে বিক্রি বাকরা করে টাকা পয়সা নিয়ে তোদের কাছেই চলে যাব, তুই তো একমাত্র আমার ভরসা। যাই হোক, তারপর আমরা কথা বলতে বলতে গাড়িতে উঠলাম, হোটেলে আসলাম। হোটেলে আসার পর রাতের খাবার অর্ডার দেওয়া হয়। আমার মেয়েই মেনু ঠিক করে অর্ডার দেয়, ও জানে আমি কি খেলে আমার শরীরটা ভালো থাকবে। আমার যেহেতু সুগার, প্রেসার সবই আছে, ইউরিক অ্যাসিড, থাইরয়েড সবই আছে, মানে 53 বছর বয়সে পুরো রোগে আমাকে জর্জরিত করে দিয়েছে। আমার মেয়ে বুঝে বুঝে কিছু হালকা খাবার অর্ডার দেয়, সেটা আবার 30 মিনিটের মধ্যে চলেও আসে। কারণ হোটেলে যেখানে রান্না হচ্ছিল, মানে রেস্টুরেন্ট থেকে জিজ্ঞেস করলো যে, ম্যাডাম আপনাদের খাবারটা কখন সার্ভ করব? মেয়ে বলল, আপনি ওই 10টার দিকে দেন। 9:30টায় আমরা রুমে ঢুকলাম, 10টার দিকে খাবার আসলো, অতক্ষণ নাতিকে নিয়ে খেলা করলাম, তারপর নাতিকে খাওয়াতে 1 ঘন্টা কেটে গেল। তারপর 11টার দিকে আমি আমার মেয়ে বসে খেলাম, নাতিকে শুবিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা খেয়ে একটু টিভি দেখছিলাম, এই চারপাশের একটু খবরাখবর, একটুখানি সিরিয়াল দেখে নিয়ে তারপরে আমরা শুয়ে পড়ি। যখন আমরা শুয়ে পড়ি, হতে পারে বয়সের জন্য, বয়সের বার্ধক্যতা থাকে, একটা মানুষ যখন 20 বছর 18 বছর
তখন একটা ছেলেমেয়েদের ঘুম একটা আলাদা পর্যায়ে থাকে। যখন তারা আস্তে আস্তে টিনেজার হয় তখন তাদের একটা ঘুম আলাদা থাকে। তারপর আস্তে আস্তে তারা প্রাপ্ত বয়স্ক থেকে বৃদ্ধ হয়। তো বৃদ্ধ হলে বৃদ্ধ বা বৃদ্ধা বয়সকালে কিন্তু মানুষের ঘুমটা কমে আসে। তার মধ্যে এত শরীরে রোগ, ঘুম আর আসবে কি করে? একটা না একটা শরীরে শারীরিক প্রবলেম হতেই থাকে, কখনো পায়ে ব্যথা, কখনো গায়ে ব্যথা, কখনো হাতে ব্যথা হতেই থাকে। জানি না বার্ধক্যতার জন্য কিনা আমার রাতে কোনো মতে ঘুম আসছে না, কোনো মতে ঘুম আসছে না। একবার ভাবছি উঠে একটু ব্যালকনিটায় বসবো, একবার ভাবছি একটু হাঁটাহাঁটি করে নেবো, একবার ভাবছি যদি পাছে আমার নাতিটা উঠে যায়, ও সারা রাত মাটাকে জ্বালাবে। মেয়েটা এমনি এত চাপে থাকে, এত দূর থেকে এসছে, তার মধ্যে ঘোরাতে নিয়ে আসলো, মানে নানা রকম জিনিস আমি ভাবছি। মেয়েটাকে কি ডাকবো? শরীরের মধ্যে একটা অদ্ভুত কিছু আমার হচ্ছে। যাই হোক, আমি আর মেয়েটাকে ডাকিনি। আমি উঠে খাটের মধ্যে চুপ করে বসে আছি। বাচ্চাটা মাঝখানে, ওর মা ওইদিকে শুয়েছে, আমি এই দিকে। তো আমি উঠে বসে আছি, হঠাৎ করে না, মানে অদ্ভুত ভাবে, আমি জীবনেও ভুলবো না, মানে এর আগেও তো আমি গেছি এত জায়গায়, মেয়ের সাথে এত হোটেলে থেকেছি, কোনোদিন তো কিছু হয়নি। হঠাৎ করে না বাথরুমের দরজাটা খোলার আওয়াজ হলো। বাথরুমের মধ্যে একটা মানে লক সিস্টেম থাকে, তো লকটা খুললে একটা মানে খট করে শব্দ হয়, ওই আওয়াজটাই না পেলাম। আওয়াজটা হতে হতেই আমি সাথে সাথে আমার মেয়েকে বললাম, রিমা, বলে আমি আর ডাকলাম না। আমি না, মেয়েটাকে ডাকবো না, হতে পারে আমার মনের ভুল। তো আমি না আস্তে করে নামলাম। নেমে যখন বাথরুমের কাছে যাই, তখন দেখলাম বাথরুমের ভেতরে একটা কালো ধোঁয়া যেরকম হয়, ঠিক একটা কালো ধোঁয়া মতো কিছু একটা জমাট বেঁধে আছে। যেই টনিক বাথরুমের লাইটটা অনই ছিল, রুমেও লাইট অন আছে, কারণ আমরা যখনই কোনো জায়গায় ঘুরতে যাই আমার মেয়ে বলে যে তুমি লাইটগুলো অন করে রাখো, লাইটগুলো অফ করবে না। জানি না, ও হয়তো ভয় পায়, কিন্তু ও অতটাও ভীতু টাইপের মেয়ে না, কিন্তু তবু ও বাইরে গেলে এটা বলে। তা আমি ভাবলাম যাকে এত তো টাকা হোটেলে আমরা ভাড়া দিচ্ছি, জ্বললো তো কি আছে, ওরা তো টাকাটা নিয়েই নেয়, তো জ্বলতে থাকে। হঠাৎ করে আমি রুমে ওই জিনিসটা দেখার পর আমি আর কিছু বলিনি, হয়তো পাই, এসে না বেডের মধ্যে বসে আছি। হঠাৎ একটা অদ্ভুত একটা স্মেল বেরোতে শুরু করলো, একটা হঠাৎ স্মেল বেরোচ্ছে। কিরকম আমি বলি, ঠিক যেরকম দেখবে আলুর খোসা সহকারে যদি ঘিয়ের মধ্যে ভাজো, একটা কিরকম একটা গন্ধ বেরোয়, ওরকম দেখবে অনেকেই ফাঁকা রাস্তা দিয়ে, বাঁশ বাগানের ঝাড়, অথবা পথ চলতি কোনো ফাঁকা নিলিবিলি জায়গা দিয়ে এরকম একটা গন্ধ বের হয়। তো ঠিক ওরকম গরম ভাতে ঘি আলু মাখা খেলে যেরকম একটা স্মেল বেরোয়, হঠাৎ ওরকম একটা গন্ধ ঘরটা পুরো ভরে গেল। তখন আমি জিনিসটা বুঝতে পারছি যে না, কিছু তো অস্বাভাবিক কিছু ঘটছে। আমি তাহলে আমার মেয়েকে কি ঠিকই বলেছিলাম যে রিমা, মনে হচ্ছে হোটেলটায় কিছু গন্ডগোল আছে? আমি আর ভয়টা চাপতে পারলাম না, যদিও আমি একা থাকি বাড়িতে, কোনো সময় ভয় পাই না। আমি কিন্তু উঠে গিয়ে রিমার গায়ে হাত দিয়ে আমি রিমাকে ডাকলাম, আমার মেয়েকে। আমি বললাম, রিমা, এমা, মা, এমা, ওঠ না মা। ওর মাথায় হাত দিয়ে ডাকতে রিমা চোখটা খুলে আমাকে বলল, কি হয়েছে মা, তোমার কি শরীর খারাপ লাগছে? আমি বললাম, রিমা, একটা আমার ঘুম হচ্ছিল না, একটা ঘটনা ঘটলো জানিস। রিমা আমাকে বলল, কি হয়েছে মা? আমি তখন বললাম, আর বলিস না, উম একটা না, ঘুম তো এমনিও বাড়িতেও আসে না, তুই জানিস, অনেক রাত পর্যন্ত তোর সাথে কথা বলি, কিন্তু একটা কিরকম শব্দ হচ্ছিল। আমি উঠে বসলাম, তারপরে না একটা বাথরুমের লকটা খোলার একটা
খট করে শব্দ হলো। জানিস, যখন শব্দটা হলো না, আমি তখন সাথে সাথে বাথরুমের দরজাটা খুলে দেখতে যাব, আমি দেখলাম দরজাটা খোলাই রয়েছে। জানিস, মানে দরজা তুই কি খুলে রেখেছিলিস? রিমা তখন আমাকে বলল যে না, দরজা কেন খুলে রাখবো, হাইজেনিক মেনটেন করার জন্য। তুমি তো জানো মা আমি কিরকম খুঁত খুঁত করি, তার মধ্যে ছেলেটা আমার এত ছোট, আমি বাথরুমের দরজাটা খুলে রাখবো, এটা কখনো হতে পারে? আমার তো দরজা খুব ভালো করে মনে আছে, তুমি খুলে রাখোনি তো? আমি তখন বললাম যে না না, আমি তো খুলে রাখিনি, দরজা তো ভেজানোই ছিল, লক করা ছিল। তাহলে লক খোলার শব্দতেই আমি উঠেছি, লকটা কে খুললো? তখন রিমা আমাকে বললো দেখি। ও উঠে তড়িঘড়ি করে পুরো জায়গাটা খুঁজে দেখলো যে কি ব্যাপার, মানে ও পাগলের মতো খুঁজছে। আমি বললাম তুই কি খুঁজছিস? বলছে দাঁড়াও না। তা ও হঠাৎ করে চোখে চশমা দিয়ে দেখলাম কিছু একটা বিজবিজ করতে করতে ও বাথরুমের ওখানটা গেল, গিয়ে বলল মা, খুব কড়া একটা গন্ধ বাথরুমের ভেতর থেকে বেরোচ্ছে, ওই রকম গন্ধটা। তখন আমি বললাম যে হ্যাঁ, আমিও তো পাচ্ছি, কিন্তু এই গন্ধটা তো আগে বেরোচ্ছিল না, তুই দরজাটা বাবা বন্ধ করে দে। তো আমার মেয়ে রিমা দরজাটা লক করে দেয়, দিয়ে বলল মা, আমারও মনে হচ্ছে জানো রুমটায় কোনো গন্ডগোল আছে। ঠিক আছে, তুমি একটা কাজ করো, শুয়ে পড়ো, তুমি শোও, এখন তো রাত প্রায় 2:30-3টে বাজতে যাচ্ছে। মা, মেয়ে তখন ঘড়ি দেখে বলল 2:47। বললো 2:47 বাজে, তুমি ঘুমাও, আমি নয় একটু জেগে থাকি। আমি আবার ভাবলাম না না, মেয়েটা যদি আবার জেগে থাকে, ওর আবার শরীরটা খারাপ করবে। আমি মেয়েকে বললাম হতে পারে আমার মনের ভুল, তুই শুয়ে পড় মা, কোনো অসুবিধা নেই। আমি জোর করে মিথ্যে কথা বলে ওকেও শোয়ালাম, আমিও কিন্তু নাতিকে জড়িয়ে শুয়ে পড়লাম। সকাল হলো, যখন বাইরে পাখির আওয়াজ শুনছি, লোকজনের আওয়াজ শুনছি, গাড়ির হর্ন শুনছি, রাস্তা দিয়ে গাড়ি যাওয়া আসা করছে, তো তখন আমি আমার মেয়েকে ডাকলাম। মেয়ে দেখলাম অস্থির হয়ে এক পাশ হয়ে হা করে ঘুমাচ্ছে। বুঝতে পেরেছি আমারই মতো রাতে অনেকটা সময় ও হয়তো জেগেছিল, আমাকে বলেছিল তুমি ঘুমাও। আমি মেয়েকে বললাম রিমা, মারে চল আমরা একটু বাইরে বেরোই, বেরোবি না? মেয়ে উঠে বললো মা, মাথাটা খুব ধরেছে, শরীরটা একদম ভালো না। মা, তুমি একটা কাজ করো, তুমি ক্যাব ড্রাইভারকে বলছি এখানে আশেপাশে যদি কোনো মন্দির বা কোথাও যাও, তুমি ঘুরে আসো, বুঝলে? আমি না বেরোবো না, আমি বেরোতে বেরোতে মা দুপুর বেলা খাওয়া দাওয়া করে বেরোবো। আমি বললাম না না, তাহলে আমিও বেরোবো না। ঠিক আছে, রুমেই থাকলাম, কাউকে কিছু বলিনি। আমার মেয়েকে বললাম কাউকে কিছু বলিস না, নেক্সট বার যখন আসবো তখন আমরা এই হোটেলে আর আসবো না। তো আমার মেয়ে তখন বলল আমরা আর এখানে আসবোই না, এবার আমরা অন্যদিকে যাব। উম অনেক ফাঁকা নিরিবিলি জায়গা আছে, দরকার নেই, এখানে আর আসবোই না। তো আমার মেয়েও বুঝতে পারলাম একটা, মানে ও কিছু বুঝতে পেরেছে, ওর মধ্যেও একটা কিছু কাজ করছে। তো আমি তখন মেয়েকে বললাম আচ্ছা ঠিক আছে ছাড়, চল, তার থেকে বড় কথা আমরা খাওয়া দাওয়াটা সেরে নিয়ে চল দুপুরবেলা বেরোই, কালকে তো বাড়ি চলেই যাব। খাওয়া দাওয়া সারলাম, লাঞ্চ করলাম, আমরা ব্রেকফাস্ট করিনি, একবারে 12টার মধ্যে লাঞ্চ করে নাতিকে নিয়ে আমরা ওই ক্যাবে করে আমরা হেনরি আইল্যান্ড গেলাম। হেনরি আইল্যান্ডটা হচ্ছে আমার খুব প্রিয় জায়গা, খুবই প্রিয় জায়গা। মানে আমি অ্যাকচুয়ালি বলতে পারো বকখালি যাই, এক তো খুব নিস্তব্ধতা বিরাজমান, দেন ওখানের মানুষজনকেও আমার খুব ভালো লাগে, খুবই ভালো। আর আমি বহুবার গেছি, শুটিংয়েও গেছি, তোমাদের ভিডিও দিয়েছি, তোমরা জানো আমাদের জি বাংলা থেকে শুটিংও গেছিলাম বকখালি। তো সত্যি কথা বলতে হেনরি আইল্যান্ডটা আমার সত্যি খুব ভালো লাগে। তো আমরা হেনরি আইল্যান্ড যাই। তো ওখানে যখন গেলাম তখন যেখানে আমরা গাড়িটা পার্কিং করি, ওখানে দেখলাম কোনো গাড়ি নেই, শুধু আমাদেরই একটা গাড়ি আর একটা ওখানে স্থানীয় টোটো আছে। তো আমরা বুঝতেই পারলাম তার মানে হেনরি আইল্যান্ড পুরো ফাঁকা, আর ওখানে জায়গাটা অপূর্ব। তবে যতটাই দিনের সূর্যের আলোতে যতটাই ওখানে সৌন্দর্য, সেটা যারা গেছো যদি তোমরা ভাবো রাতের বেলা হেনরি আইল্যান্ডটা কেমন লাগে, তাহলে তোমরা বুঝতে পারবে পুরোটাই কিন্তু অন্যরকম। দিনের বেলা এত সুন্দর, এত ফাঁকা, এ, ধার দিয়ে এত সুন্দর নানা রকমের গাছ গাছালিতে ভরা,
আর দিনের বেলাও দুপুর বেলা ওখানে এত সুন্দর, মানে ওই যে বনের পোকাগুলো যে ডাকে, মানে ঝিঝি পোকার শব্দ, মাথা তোমাদের না খারাপ হয়ে যাবে। এত শব্দ, তোমাদের আওয়াজ শোনা যায় না, ওরা এত জোরে ডাকে। তো যাই হোক, হ্যাঁ, তো আমাদের শুক্লা দিদি ভাই বলেন আমরা ওখানে গিয়ে খুব আনন্দ করি। আসলে আনন্দ বলতে আমার নাতি খুব আনন্দ করে। ও তো বালি পেয়ে, লোকজন নেই, ফাঁকা। আমরা ঢুকতে ঢুকতেই দেখলাম ওই অটো করে যারা গেছিল 4-5 জন পরিবার, তারা আবার ব্যাক করছে, আমরা ঢুকছি। বেশ একটু গা ছমছমে লাগছিল, কারণ এত বড় একটা নিলিবিলি ফাঁকা আইল্যান্ডের মধ্যে, মানে শুধু আমি, আমার মেয়ে, আমার নাতি, কেউ নেই, 3 জন ছাড়া। যাই হোক, আমরা বেশ ওখানে ঘুরলাম, আনন্দ করলাম, করে আমরা আবার ক্যাব ধরে আমরা সমুদ্র ধারে যাইনি, কি আর যাবো, প্রত্যেকদিন তো একই বোস থাকা। আমরা রুমে চলে আসি, পরের দিন আমাদের আবার বেরোতে হবে। তো মেয়ে বললো, মা আর কোনো রিস্ক নেবো না, আমরা চলো রুমে গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট করি, ব্যাগপত্র গুছিয়ে রাখি, সকালবেলা বেরিয়ে যাব। চলো, সেই কথা হলো। এইবার সেদিন রাতে হলো এইটা, যেটা শুক্লা দিদি ভাই বলেন, সোনা মা, আমি জীবনেও তো ভুলবো না, আমি বলবো না, মানে ওই হোটেলে কেউ উঠুক, ওই হোটেলে। আর আমি তোমাদের সুবিধার্থে বলে দিই, যাদের নাম জানতে হবে তাদের হোয়াটসঅ্যাপ করতে হবে। আমি আমার চ্যানেলের নাম কিন্তু বলবো না। বারবার এসে কেউ কমেন্ট করবে না যে দিদিভাই নামটা বলুন, নামটা কেন বললেন না। নাম জানতে হলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্ট বক্সে পিন করা থাকে, তবুও আমি বলে দিচ্ছি, 9088336183। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এনি তোমাদের কোশ্চেন থাকলে ওখানেই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে, কেউ কল করবে না। প্রয়োজনে আমি তোমাদের সাথে কল করে কথা বলে নেব। তো দিদিভাই বলেন, সোনা মা, রাতের বেলা আমি আমার মেয়ে জেগেই আছি, তাড়াতাড়ি শুয়ে পড়েছি 10টার মধ্যে, তাড়াতাড়ি বাড়ি আসি, কোনো জায়গা তো যাইনি, হেনরি আইল্যান্ডে শুধু গেছি। এইবার রাতের বেলা আমার নাতিটা তো শুয়ে পড়েছে, ওরও শরীরটা বালিতে দৌড়াদৌড়ি ছুটোছুটি করেছে, খুব দুর্বল, শুয়ে পড়েছে, বাচ্চা মানুষ। ওই রাতের বেলা রুমের দরজার মধ্যে কেউ যেন পেটাচ্ছে। আমার মেয়ে বলছে, মা, এটা মনে হয় হোটেলের কারোর কাজ। আর হোটেলে সত্যি কথা যেটা বলবো বলবো করে এতক্ষণ বলা হয়নি, শুক্লা দিদি ভাই বলেন হোটেলে 2 দিন রয়েছি, একটাও পরিবার ওই হোটেলে নেই। ওর থেকে ছোট 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 চারপাশে হোটেলগুলো আছে, সেই হোটেলে দেখছি অনেক পর্যটক, অনেকে গেছে পরিবার, মানে সবাই টোটো এসে দাঁড়াচ্ছে, টোটো করে উঠে ঘুরতে যাচ্ছে, হই হই চিৎকার চেঁচামেচি, জানলা দিয়ে তো দেখতে পাচ্ছি সামনে সামনে। কিন্তু আমাদের হোটেলটা এত বড়, এত ভালো সুন্দর, কিন্তু লোক নেই। হয়তো ওখানে লোকরা জানে, হয়তো স্থানীয় লোকরাও জানে। যাই হোক, এবার আমরা যখন বেরিয়ে, যখন রাস্তায় হাঁটছি, ওখানে স্থানীয় লোকরা আমাদের দিকে প্যাট প্যাট করে তাকাচ্ছে, এরম ভাবে সব তাকিয়ে তাকিয়ে দেখছে, মানে আমরা মনে হচ্ছে ওদের মতো মানুষ না, অন্য কোনো গ্রহর প্রাণী আমরা এসে গেছি। তো যাই হোক, আমরা ওই রাতের বেলা বুঝতে পারছি অন্য কিছু। আমার মেয়ে বলছে, মা, আমার মনে হচ্ছে হোটেলের কোনো স্টাফ। যাই বললাম, না মা, হোটেলের কোনো স্টাফ করছে না, এই হোটেলে খারাপ কিছু আছে, হোটেলের স্টাফ কেউ করছে না। তো আমার মেয়ে তখন সাথে সাথে ওর পার্সে ছোট্ট একটা গীতা থাকে, ও গীতাটা নিয়ে বালিশের তলায় রাখলো, ছেলের মাথার বালিশের তলায় রেখে বললো, মা, আমাদের যা হয় হোক, আমরা তো বড়, ভয় পাবো না, আমাদের মানে তোমার নাতিকে যেন কোনো কিছু না হয়, সন্তানটাকে ঠিক রাখতে হবে। ও ও গীতাটা বালিশের নিচে রেখে চুপচাপ বসে আছে, আমিও বসে আছি। ও বসে বসে হনুমান চালিসা পড়ছে, আমি বসে বসে কৃষ্ণর নাম নিচ্ছি। মানে সেই কি বলবো, একবার দরজায় আওয়াজ হচ্ছে, একবার ওয়াশরুমে মনে হচ্ছে কেউ কল খুলে দিচ্ছে, কেউ ওয়াশরুমে জল মগে করে ঢালছে, স্নান করছে, আবার মনে হচ্ছে যেন ঘর থেকে কেউ হাঁটাহাঁটি করছে, কিন্তু চোখে কিছু দেখতে পাচ্ছি না, শুধু ফিল করছি যে কিছু কিছু এরম জিনিস হচ্ছে। বলছে যে সেই রাত যা ভয় পেয়েছি,
পুরো একটা মাস বাড়িতে এসেও ভয় পেয়েছি। মানে ওই রাত যা হয়েছে সেটা বলছে, আমি তোমাকে বলছি না সোনামা, আমার এখনো গায়ে কাটা দিচ্ছে, ভয় লাগছে। আমি দিদিভাইয়ের কাছ থেকে ঘটনাটা শোনার পর একটা জিনিস আমি বুঝতে পারলাম, আমি সবাইকে বলবো আজকের ঘটনায়। দেখো, আমরা যখন বাড়ি থেকে বেরোচ্ছি, ট্রেনে, বাসে, প্লেনে, আমরা যেরম ভাবে যেখানেই যাই না কেন, আমরা কখনোই আশা করি না বা ভাবি না আমাদের সাথে কোনো জায়গায় গিয়ে কোনো খারাপ কিছু অভিজ্ঞতা হোক বা হবে। আজকে যে আমিও বলছি যে আমি বাইরে যাব, আমাকে যেতে হবে রিসেন্ট, দেখতে পারবে, হ্যাঁ, কোথায় যাচ্ছি কি সব তো তোমরা আমার পরিবার সবই জানবে। কিন্তু আমি কি জানি যে আমার কোনো জায়গায় গিয়ে কিছু, আমার জন্য কোনো হোটেলে কিছু হচ্ছে নাকি? হ্যাঁ, আমি হোটেলে পা দেওয়া মাত্র হোটেলেই আমি বুঝে যাব, রুমে গেলে তো পুরোটাই বুঝে যাব। তো সেই এক্সপিরিয়েন্সটা না জেনে হবে না। যদি আমি জেনে যাই রুমটা হন্টেড, সেটা আলাদা। যেরকম তোমরা দেখেছো যে আমি তারাপীঠে গেছি, দীঘায় গেছি, মানে আমি জেনেই উঠেছি সেই রুমে। তোমরাই বলেছিলে দিদিভাই এই রুমটা ট্রাই করে দেখো, এত নাম্বার রুম খারাপ। তোমাদের কথা মতো আমি গেছি। তো সেখানে গিয়ে আমি তোমাদের একটাই কথা বলবো, তোমরা যারা যারা ঘুরতে যাও, ট্রাভেল করো বা কাজের সূত্রে বাইরে বাইরে থাকতে হয়, হোটেল একদিন হোটেল নিতে হয়, আমি সবাইকে বলবো একটা করে পকেট গীতা অথবা ছোট্ট ছোট্ট হনুমান চাল্লিশা পাওয়া যায়। পকেট হনুমান চাল্লিশা অথবা পকেট গীতা বা বাইবেল, কোরআন, কোরআন শরীফ, যে যেই ধর্মেরই হও না কেন, একটা করে তোমাদের কাছে রেখে দেবে। দেখবে অনেক তোমরা বিপদের হাত থেকে রক্ষা পাবে। অনেক অনেক, মানে 100-এর মধ্যে আমি বলবো 85% তোমরা তোমাদের মনের জোরে আর তোমাদের সাথে সেই জিনিসটা থাকলে তোমরা সেই জায়গাটা থেকে অনেকটা রিলিফ হবে। তো দর্শক বন্ধুরা, এই ঘটনাটা আমাদের শুক্লা দিদি ভাইয়ের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আজকের দিনটা তোমরা কিরম ভাবে এনজয় করলে সেটাও জানাবে। আর অবশ্যই জানাবে তোমরা কারা কারা বকখালি গেছো আর আগামীতেও যাওয়ার ইচ্ছা রাখো। মতো টাটা, গুড নাইট, লাভ ইউ টু।